নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত। পেটে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পায়খানা দিয়ে রক্ত আসছে। আমরা মনে করি আমাদের অর্শের সমস্যা হচ্ছে। আপনার পায়খানার যে নিয়ম বা যে হ্যাবিটটা ছিল, সেই বাওয়েল হ্যাবিটটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। আমরা ভাবছি যে আমার হয়তো একটু পেটের গণ্ডগোল হচ্ছে, কিন্তু শুধুই কি তাই? দীর্ঘদিন ধরে হয়ে যাওয়া এই সমস্যাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা অবশ্যই চিন্তার কারণ। তাই গ্যাস, অম্বল, বদহজম, পায়খানার যে অভ্যাস সেটা পরিবর্তন হঠাৎ করে, পায়খানা দিয়ে রক্ত, এগুলো দেখলে অবহেলা না করে আমরা কিভাবে তার সঠিক চিকিৎসা করতে পারি সেটা জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল ইএম বাইপাসে। এবং আমাদের মধ্যে আজকে যাকে পেয়েছি তিনি হচ্ছেন জিআই এবং থোরাসিক অঙ্কো সার্জন ডক্টর অরিন্দম মণ্ডল। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত। অম্বল, অ্যাসিডিটি, এসবগুলো মোস্ট অফ দিস কিছুদিনের জন্য থাকে এবং তারপর ঠিক হয়ে যাওয়া উচিত। কিন্তু এটাই যদি নিয়মিতভাবে বারবার এসে যাচ্ছে বা কিছুদিনের জন্য একটু ভালো থাকছেন, তারপর আবার একই জিনিস হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে এই পায়খানাতে রক্ত বেরোনোর যে ব্যাপারটা বলছেন বা অনিয়ম হওয়া, চেঞ্জ হওয়া, মানে আগে ঠিকঠাক ছিল এখন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, বা কনস্টিপেশনটা এখন রিসেন্টলি হচ্ছে, বা অল্টারনেটিং, মানে কিছুদিনের জন্য কনস্টিপেশন তারপর আবার ডায়রিয়া, দোজ ক্যান বি দ্য ভেরি আর্লি সাইন্স, খুব শুরু সাইন্স অফ আ টিউমার ইনসাইড। আচ্ছা, ভেতরে যদি একটা টিউমার হতে পারে। আচ্ছা, এটা পায়খানার রাস্তায়, কোলনের মধ্যে, আচ্ছা, বা রেকটামের মধ্যে কোনো টিউমার হলে সেখানে হয়ে থাকে। আচ্ছা, এবার এগুলোতে ব্লিডিং এসবগুলো হয়ে থাকে। আর একটা যেটা খুবই জরুরি সিমটম, সেটা হচ্ছে অ্যানিমিয়া। তো জেনারেলি অ্যাডাল্টসদের মধ্যে, বয়স্কদের মধ্যে অ্যানিমিয়া পাওয়াটা ইজ নট ভেরি কমন অ্যাজ সাচ। ঠিক আছে, মহিলাদের মধ্যে তবুও হয়ে থাকে বিকজ অফ গাইনোকোলজিক্যাল প্রবলেমস, এসবের জন্য যদি কিছু থাকে। বাট এসব কিছু না থাকা সত্ত্বেও একটা অ্যানিমিয়া ধরা পড়া ইজ মেনি আ টাইমস বিকজ অফ আ টিউমার। ভেতরে কোনো একটা টিউমার কোলনের মধ্যে যেটা তৈরি হচ্ছে, সেখান থেকে হালকা হালকা করে ব্লিডিং হচ্ছে। সেটা সবসময় কিন্তু পায়খানাতে দেখাও যায় না, ইট ইজ মাইক্রোস্কোপিক ব্লিডিং বলা হয় ওটাকে। তো যার জন্য কিন্তু সেটা বডি থেকে যেহেতু শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তার জন্য অ্যানিমিয়া হয়ে দাঁড়ায়। অনেক সময় অ্যানিমিয়া ধরা পড়লো, ওষুধপত্র কিছু দেওয়া হলো, ব্লাড দেওয়া হলো বেশ কিছুদিন ধরে, তারপরে আবার পেশেন্ট বাড়িতে চলে যাওয়া হলো। কিসের জন্য হচ্ছে সেটা না দেখে আবার কিছুদিনের পরে আবার অ্যানিমিয়া। তো এটা হতে থাকে। দ্যাট ইজ মেনি আ টাইমস মোস্ট কমনলি বিকজ অফ এরকম কোলনের মধ্যে একটা কোনো টিউমার থাকার জন্য। তো এগুলো হচ্ছে খুব আর্লি সিমটম এসব কোনো একটা, যেটা পরবর্তীকালে যে ক্যান্সার হওয়ার মতো। হয় কোনো পলিপ থাকে, সেখান থেকে ব্লিডিং হতে পারে, বা পলিপ থেকে পরবর্তীকালে যে ক্যান্সার হতে পারে। তো যদিও এছাড়াও আরও অনেক কারণ আছে, আলসারেটিভ কোলাইটিস আছে, ক্রনস ডিজিজ আছে, যেটাগুলোতেও এরকম টাইপের সিমটম হয়ে থাকে। বাট প্রবলেমটা হচ্ছে যে এগুলো কিন্তু মারাত্মক নয়, ঠিক আছে। কিন্তু আলসারেটিভ কোলাইটিস যদিও পরবর্তীকালে যে ক্যান্সারের হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর থাকে তার মধ্যে, কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয় যে উই শুড নট মিস আউট যেটা মারাত্মক ব্যাপারটা। আমি ভেবেই রাখলাম যে অনেক সময় হয়ে থাকে যে আমার পাইলস আছে বলে চালিয়ে যাচ্ছে অনেক দিন ধরে, যে হ্যাঁ পাইলসের জন্য ব্লিডিং হচ্ছিল, তার জন্য অ্যানিমিয়া আছে, ব্লাড নেওয়া হয়েছে। কিন্তু অনেকদিন পরে যখন আবার কোলোনোস্কোপি করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে না, ভেতরে অ্যাকচুয়ালি একটা টিউমার ছিল যেখান থেকে ব্লিডিং হচ্ছিল। সো এটাই যদি সময় মতো ধরা পড়ে, এই এতটা ডিলে না করে, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করে সম্পূর্ণভাবে ঠিক হওয়া সম্ভব। একেবারে যাদের এই ধরনের টিউমার থাকে বা যে সমস্ত পেশেন্টকে আপনি এইভাবে পান, আর কি কি সিমটমস দেখেন? মানে এই গ্যাস, অম্বল, বাওয়েল হ্যাবিটের চেঞ্জ বা পায়খানা দিয়ে রক্তের পাশাপাশি আর কোন সিমটমস দেখেন যেটা ভীষণ রেড ফ্ল্যাগ সিমটম বা যেটা ভীষণ অ্যালার্মিং? যদি পাইলসের হিস্ট্রি আগে থেকে থাকেও, তবুও যদি পারসিস্টেন্টলি ব্লাড দেখা যাচ্ছে, তাহলে সেটাকে লাইটলি একদমই না নেওয়া। জাস্ট একটা কোলোনোস্কোপি করে দেখা, যে তার মধ্যে যদি কিছু না পাওয়া গেল, শুধু পাইলসের পাওয়া গেল, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, তাহলেই ট্রিটমেন্ট দিয়ে সেটা ঠিক হয়ে গেল। কিন্তু সেটা যেন মিস না করা হয় যদি কারো থেকে থাকে, দ্যাট ইজ ওয়ান। অ্যান্ড যেটা বলছিলাম অ্যানিমিয়ার ব্যাপারটা, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি কমনলি উই ফাইন্ড যে অ্যানিমিয়া হয়েছে, কিন্তু তবুও তাকে মানে শুধুমাত্র ট্রিটমেন্ট দিয়ে যাওয়া হচ্ছে, গোড়ার কোথা থেকে আসছে, কেন ব্লাড লস হচ্ছে সেটা না দেখে। সেটা শুধুমাত্র একটা স্টুলের পরীক্ষা করলেই বোঝা যায়, সেটার জন্য কোনো কোলোনোস্কোপির দরকার পড়ে না। দ্যাট ইটসেলফ ক্যান ডিটেক্ট যে হ্যাঁ, যদি স্টুলের মধ্যে ব্লাড দেখা যাচ্ছে,
তাহলে তারপরে কোলোনোস্কোপি অন্যান্য টেস্ট করে দেখা। আচ্ছা, একটু কারণ প্রসঙ্গে জানবো যে কাদের এগুলো বেশি হয়? কোলন ক্যান্সারটা যদি দেখা যায় আজকাল ইন্ডিয়াতে নাম্বারস আর মাচ হায়ার। প্রুভেন যে এটার থেকে কোলন ক্যান্সার হয় সেটা হচ্ছে প্রসেসড মিট। আচ্ছা, যেরকম এই সসেজ, সালামি এরকম টাইপের যে প্যাটিসটা যেটা বার্গারের মধ্যে থাকে, এগুলো সব প্রসেসড মিট। আচ্ছা, এই জিনিসটা যে বিকজ অফ দ্য প্রসেসিং অ্যাজ সাচ কজেস ইনক্রিজড রিস্ক অফ ক্যান্সার। তার সাথে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে রেড মিট। কিন্তু রেড মিটটা আমাদের বলা হয় যে কনজাম্পশন কম করতে, ইট হ্যাজ ডাইরেক্টলি যে লিঙ্ক হচ্ছে ক্যান্সারের সঙ্গে সেটা এখনও পর্যন্ত প্রুভ হয়নি। কিন্তু প্রসেস মিট ইজ সামথিং হ্যাজ টু বি অ্যাভয়েডেড অ্যাট অল কস্ট, বিকজ ওটাতে হয়ে থাকে। যাদের মধ্যে যদি ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, কোলন ক্যান্সার বা ইউট্রাসের ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিছুগুলো ক্যান্সারগুলো একসঙ্গে যায় অনেক সময়, এগুলো আমরা কিছু কিছু সিনড্রোম বলে থাকি, তাদের মধ্যে কিন্তু ক্যান্সার হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। এবং সেই জন্য এই গোষ্ঠীটা হচ্ছে যাদের মধ্যে আমরা স্ক্রিনিংয়ের জন্য বলে থাকি। স্ক্রিনিং টেস্ট হচ্ছে যেটার মধ্যে আমার কোনো সিমটম কিছু নেই এখনো পর্যন্ত, তবুও আমি যে কিছু টেস্ট করাতে যাচ্ছি জাস্ট দেখার জন্য যে কোনো ছোট কিছু তৈরি হচ্ছে না তো, যার জন্য এখনও পর্যন্ত সিমটম আসেনি কিন্তু সেটা পরবর্তীকালে যে হতে পারে, সেইগুলোকে বলা হয় স্ক্রিনিং টেস্ট। এটা জেনারেলি ইন্ডিয়াতে, বিদেশে অনেক জায়গাতেই, যেরকম ইউএসএতে ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সার ইজ কোলন ক্যান্সার, তার জন্য দে হ্যাভ প্রপার স্ক্রিনিং প্রোটোকলস। ঠিক আছে, আমাদের দেশে সেটা নেই। কিন্তু যদি যাদের রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রিও যাদের মধ্যে থেকে থাকে, ডেফিনেটলি ইট ইজ রেকমেন্ডেড আফটার 45 ইয়ার্স অফ এজ। একদম। স্যার, তাহলে চিকিৎসার প্রসঙ্গে আসবো যে আপনি একটু আগে বলছিলেন যে যে সিমটমসগুলোর কথা, টিউমার ধরা পড়লো, তো সেই টিউমারটা কি সব ক্ষেত্রে ক্যান্সার হতে পারে বা নাও হতে পারে? নাও হতে পারে, সেটাই আমি যে পলিপের যে কথাটা বলছিলাম। তো ক্যান্সারের আগের ফর্মটা যেটা, সেটা হচ্ছে এই পলিপস যেগুলো থাকে সেখান থেকেও ব্লিডিং হয়ে থাকে। তো সেটা কোলোনোস্কোপির সময় যদি দেখা যায় যে না কোনো টিউমার নেই, এই শুধু পলিপগুলো দেখা যাচ্ছে, অনেক সময় ওটাকে কোলোনোস্কোপিতেই কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং সেই জিনিসটাকে আমরা বায়োপসির জন্য পাঠাই। আচ্ছা, তো তাতে দেখা গেল যে ক্যান্সারে এখনও কিছু চেঞ্জ হয়নি, তাহলে ট্রিটমেন্ট ওখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ তার মধ্যে ক্যান্সার দেখা যাচ্ছে, তাহলে কিন্তু তার জন্য আলাদা ট্রিটমেন্ট লাগে। ম্যাক্সিমাম সময় কোলোরেক্টাল ক্যান্সার শুরু স্টেজেতে কমপ্লিটলি কিওর হয়ে যায় উইথ সার্জারি অ্যালোন। সার্জারি করে কোলনের ওই অংশটাকে বাদ দিয়ে আবার জোড়া লাগিয়ে দেওয়া হয় এবং তাতে পুরো জিনিসটা বেরিয়ে যায়। কোনো সময় বায়োপসির উপর ডিপেন্ড করে আমাদেরকে তার উপরে কেমো দিতে হয় যদি যেন ফিরে আসার চান্সটা কম করার জন্য, বাট মেন ট্রিটমেন্ট ইজ সেন্টার্ড অন সার্জারি। ভেরি রেয়ারলি যদি দেখা যায় সেটা অন্যান্য জায়গায় কোথাও ছড়িয়ে গেছে, তাও আজকের দিনেতে আমাদের প্রযুক্তিতে এতটাই আমরা আগে এগিয়েছি যে পার্টিকুলারলি ফর কোলোরেক্টাল ক্যান্সার এটা যদি কোনো সময় কম জায়গায় লিভারের মধ্যে বা ভেতরে কোথাও, পেটের ভেতরে কোথাও ছড়িয়েও থাকে, তাহলেও তাকে কমপ্লিটলি ট্রিটমেন্ট দিয়ে কমপ্লিটলি কিওর করা যায়। স্যার, লাস্টলি একটা জিনিস, যে আপনার কোলোনোস্কোপি, এটাতে মানুষের প্রচুর ভয় রয়েছে, তো এই কোলোনোস্কোপির ভয়ের কারণটা কি, এবং আজকের দিনে ভয় কমাবার জন্য আধুনিক চিকিৎসাতে কি কোনো উপায় রয়েছে? কোলোনোস্কোপি বেসিক্যালি আমাদের একটা, অনেক সময় আমাদের ভয় ম্যাক্সিমাম জিনিসে থাকে যেটা ব্যাপারে আমরা জানি না ঠিক মতো ভাবে। তো কোলোনোস্কোপি হচ্ছে সেরকম একটা ব্যাপার। এটা কিছুই না, যেরকম আমাদের এন্ডোস্কোপি হয়ে থাকে, উপর দিয়ে একটা টিউবের মতো ঢোকানো হয় যেটা দিয়ে ক্যামেরা থাকে বেসিক্যালি, সেটা দিয়ে ভেতরের জিনিসপত্র দেখে আসা হয়। খুব বেশি হলে 0.5 ঘন্টার মতো একটা প্রসিজিওর, এবং সেটা সজ্ঞানে বা অজ্ঞানে দুটোই করা যেতে পারে। কারো যদি প্রচণ্ড বেশি ভয় থাকে, তার জন্য হালকা সেডেশন যেটা বলা হয়, হালকা ঘুম পাড়িয়ে রেখে তারপরেও সেটা করা যেতে পারে। অতএব শুধুমাত্র সেই ভয়ের জন্য আগে না এগিয়ে আসা আজকের দিনে তার কোনো জায়গা নেই। হ্যাঁ, মানে বেসিক্যালি একটা টিউব যেটা ঢোকানো হয়, ভেতরে দেখে যদি কিছু থাকলো সেখান থেকে সেটা দিয়ে বায়োপসি নিয়ে নেওয়া হয় এবং বেরিয়ে আসা হয়। একটুখানি ব্লোটিং সেন্সেশন থাকে অপারেশন, মানে এই প্রসিজারের পরে মেবি 3-4 ঘন্টার জন্য, এবং তারপরে সেটাও সেটেল হয়ে যায়, নর্মাল খাওয়া দাওয়া সব কিছুতে ফিরে যাওয়া হয়। অতএব সেদিক দিয়ে কোনো ভয়ের কিছু নেই। তবুও কারোর কিছু থাকতে পারে যে হ্যাঁ নাম শুনেই ভয় লাগে, অনেকেরই থাকে হসপিটালে আসতেই ভয়, ঠিক আছে, তাহলে আমাদের কাছে আন্ডার অ্যানেস্থেসিয়া, আন্ডার সেডেশন দিয়ে করার মতনও অপশন রয়েছে। অতএব ওর জন্য ভয়ের কোনো জায়গা নেই। একেবারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা ভীষণ সুন্দর একটা ডিসকাশন স্যারের সাথে করলাম। স্বাভাবিকভাবে গ্যাস অম্বল, বুক জ্বালা বা
হজমের সমস্যা, এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়, কিন্তু কোন পরিস্থিতিতে আমাদের সেটাতে ডাক্তারের কাছে যেতে হবে, কোনটা রেড ফ্ল্যাগ সিমটম, সেটা আজকের দিনে আমাদের আলোচনার মূল বিষয়। যেই অ্যাওয়ারনেসটা আপনাদের মধ্যে গড়ে তোলা দরকার, আমাদের সোসাইটিতে সবার মধ্যে গড়ে তোলা দরকার, যে সচেতনতা। যদি আমরা সচেতন থাকি তাহলে মনে হয় এই ধরনের বড় সমস্যা এলেও আমরা কিন্তু সেই সমস্যার মোকাবিলা খুব সহজেই করতে পারবো। স্যারকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনার কি গ্যাস অম্বল, বুক জ্বালা বা পায়খানার কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা নিশ্চয়ই আপনাদের যে সমস্যা সেটা তুলে ধরবো, যাতে আপনার সমস্যা সমাধান হয়। ভালো থাকবেন। নমস্কার।